বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকেই সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসাচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয়কর খোকন এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সংসদের কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। এবং মিস্টার অজয়কর খোকন এবং অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী, তাপপ্রবাহের মধ্যে মানুষ অস্বস্তিতে আছে, কিন্তু এই জলবায়ু পরিবর্তনের যে তাপপ্রবাহ বা আবহাওয়ার যে তাপমাত্রা, তার ফলেই কি রাজনৈতিক উত্তাপ কমে যাচ্ছে, না বাস্তব পরিস্থিতি আসলে সবাইকে মোটামুটি রাজনীতি থেকে খানিকটা নীরব রাখছে, রাজনৈতিক মাঠকে খানিকটা নীরব করে তুলেছে? ধন্যবাদ জিল্লু ভাই, আপনাকে তৃতীয় মাত্রার সফল একজন উপস্থাপক হিসেবে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে আমার সশ্রদ্ধ সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার সহ আলোচক যিনি আছেন অ্যাডভোকেট নিপুণ রায়, মাঠে অত্যন্ত সরব এবং সারা বাংলাদেশে আজকে উনি অত্যন্ত পপুলার একজন বিএনপির অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত, তাকেও ধন্যবাদ জানাই। আপনি যে কথাটা বলেছেন, আসলে সারা পৃথিবীতেই ওই যে জলবায়ুর একটা পরিবর্তন, যেটা দীর্ঘদিন যাবৎ বলা হয়েছিল, বিজ্ঞানীরা বলছিল, জলবায়ুর পরিবর্তনে যারা কাজ করেন তারা বলছিল যে আমরা উন্নয়নে যাচ্ছি, শিল্পায়নে যাচ্ছি, সব দিকে এগোচ্ছি বা এগিয়ে যাচ্ছি, কিন্তু এই যে কার্বন নিঃসরণের মধ্য দিয়ে জলবায়ুর যে ক্ষতিটা হচ্ছে, পরিবেশের যে ক্ষতিটা হচ্ছে, সেটার জন্য যে মেজারটা নেওয়া দরকার যথাযথ, উন্নত বিশ্ব বলেন আর অনুন্নত বিশ্ব বলেন। আমি এই কারণে বললাম অনুন্নত বিশ্ব বলতে, ধরেন আমাদের দেশের কথাই আমি বলি, আমি ঠিক আমার গ্রামের বাড়ির কথাটাই যদি বলি, আমার কিশোরগঞ্জের শহরে একটা বাড়ি আছে, সেই বাড়িতে আমি দেখতাম ওই বাড়ির পাশেই 7টা পুকুর ছিল, আজকে একটা পুকুরও নেই, সব পুকুর ভরাট হয়ে গেছে এবং সেখানে আজকে বিল্ডিং হয়েছে, বড় বড় হাই রেজ বিল্ডিং হয়েছে। আজকে পরিবেশটা আমরা অনেকটাই দায়ী। সারা পৃথিবীর এই জলবায়ু পরিবর্তনের দায় ভার বা এর যে তাপদাহ আজকে আমরা ভোগ করছি, এটা আমাদের প্রাপ্য। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে এই তাপপ্রবাহের মধ্য দিয়ে গরিব যে মানুষগুলো, যারা সারাদিন পরিশ্রম করে, রিক্সা চালায়, ঠেলাগাড়ি চালায় বা ডে লেবারের কাজ করে, তাদের কষ্ট দেখলে আসলেই খুব নিজের কাছে খারাপ লাগে। এবং এই তাপদাহের মধ্য দিয়ে মানুষ তার জীবনযাত্রা যে চালিয়ে যাচ্ছে অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে, এটা আজকে পরিলক্ষিত হচ্ছে সর্বদিন বিবিদিত। আমি যে কথাটা আপনার সুরের সাথে মিলিয়ে বলতে চাই যে এই তাপপ্রবাহের মধ্য দিয়ে না, শুধু বাংলাদেশের আজকের রাজনীতির প্রেক্ষাপটে বলতে হয়, যেখানে বিরোধী দলের অবস্থানটা অত্যন্ত ক্ষয়িষ্ণু হয়ে গেছে। এর দায় কতটুকু বিরোধী দলের, কতটুকু সরকারের, সেই নিয়ে অনেক আলোচনা করা যাবে। কিন্তু বাংলাদেশে বাস্তবিক অর্থেই এই 53 বছরের বাংলাদেশে আজকের যে বিরোধী দল বা রাজপথের যে বিরোধী দল, সেই দলটির ভুলে ভুলে চলার পথে ভুলে ভুলে অনেক মাসুল দিয়ে তার আজকে ক্ষয়িষ্ণু অবস্থায় দাঁড়িয়ে গেছে। এটা আমার অ্যাসেসমেন্ট, হয়তোবা নিপুণ রায় আমার কথার সাথে একমত নাও হতে পারেন, কিন্তু আপনি লক্ষ্য করেন 14 সালে তার নির্বাচনে যায় নাই, মাঠটা ছিল কিন্তু বিএনপির হাতে। 13 সালে 7টা সিটি কর্পোরেশন জেতার পরেও তারা 14 সালে জনগণের পর ভিত্তি করে নির্বাচনে গেলেন না। শেখ হাসিনা টেলিফোন করে বলবার পরেও খালেদা জিয়া আলোচনায় আসলেন না। এই যে না আসা, নির্বাচনে অংশগ্রহণ না করা, আমি এটাকে রাজনৈতিকভাবে ভুল মনে করি। এর অনেক ব্যাখ্যা তারাও দিতে পারবেন, আসলে কি হতো। আমরা তো 18তে এসেছি, 18তে তারা এসেছেন, কিন্তু সেই আশাটা ছিল অনেকটা অগোছালো, নেতৃত্বের অভাব। খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি, আর ওনার ছেলে আছেন দেশের বাইরে। বিএনপিতে নেতৃত্বের শূন্যতা দেখা দেওয়ার পরে 18 সালের নির্বাচনে ডক্টর কামাল হোসেনকে নিয়ে এসে তার একটা নির্বাচনী জোট করে নির্বাচনে গেলেন। সেখানেও আপনি লক্ষ্য করবেন জিল্লু ভাই, দেশবাসীও লক্ষ্য করেছে, সেই নির্বাচনটা কিন্তু বিএনপি সিরিয়াসভাবে নেয় নাই। কেন নেয় নাই? একটা আসনে 3 জন 4 জন 5 জন করে প্রার্থী দেওয়া হয়েছে। আমি জানি না এটা তাদের কি স্ট্র্যাটেজি ছিল, কিন্তু স্ট্র্যাটেজিটা কিন্তু ভুল ছিল। কারণ এই নিয়ে অনেক মতদৈন্যতা তৈরি হয়েছে এবং এই নিয়ে তাদের বিএনপি অফিসে এবং গুলশানের অফিসে মারামারি পর্যন্ত হয়েছে, স্লোগান হয়েছে যে রক্ত দিয়ে আমরা মিছিল করি, আমরা রাজপথে থাকি, আমরা
টাকা চলে যায় লন্ডনে, নমিনেশন হয় লন্ডন থেকে। এই যে আপনার অবস্থাটা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে 18 সালের নির্বাচনটাতেও এসে তারা ভালো করতে পারে নাই। কিন্তু না পারলেও একটা কথা সত্য, সেই 18 সালের পার্লামেন্টে 7 জন সংসদ সদস্য নিয়ে বিএনপি যখন পার্লামেন্টে গেল, গিয়ে চাঁপাইনবাবগঞ্জের হারুন এবং রুমিন ফারহানা 2 জন পার্লামেন্টকে যেভাবে কাঁপিয়ে তুলল বা প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে বলতে লাগলো, এটা কিন্তু কম কথা না। আপনার নিশ্চয়ই মনে থাকবার কথা, 79 সালে আওয়ামী লীগ যখন নির্বাচন করে বঙ্গবন্ধুর 75-এর হত্যাকাণ্ডের পরে মাত্র 39টা আসন পেয়েছিল। সেই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ যখন পার্লামেন্টে গেলেন, ব্রুট মেজরিটি বিএনপি তখন জিয়াউর রহমানের অধীনে, সেই মেজরিটির আসনে 39 জন পার্লামেন্ট সদস্য তখন কিন্তু ইনডেমনিটি অর্ডিন্যান্সের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। আজকেও কিন্তু সেই প্রসিডিংসগুলো পার্লামেন্টে আছে, আর্কাইভে আছে। সেই কথাগুলো আমরা এখনো পড়ি। পার্লামেন্টকে অস্বীকার করা যাবে না গণতন্ত্রে, আজকে আমরা যেহেতু পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আছি। কাজে আমি যে কথাটা বলতে চাই, তাপ প্রবাহ আছে, রাজনীতির উত্তাপ চলে গেছে। আমাদের একটি বিরোধী দল আছে, সত্য, এটা স্বীকার করি বা না করি, তো উনিই স্বীকার করেন যে আমাকে গৃহপালিত বিরোধী দল বানানো চাচ্ছে। আসলে চাওয়ার বিষয় না, এটাই বাংলাদেশে অনেকবার হয়েছে। জাতীয় পার্টির কথা বলছেন। এরশাদের সময় রব সাহেব ছিলেন, খালেদা জিয়ার সময় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রশিদ ছিলেন 96 সালের 15ই ফেব্রুয়ারি। এই নাটকগুলো আমরা বাংলাদেশে দেখেছি। কিন্তু বাস্তবিক অর্থে জনগণের ম্যান্ডেটকৃত একটি রাজনৈতিক দল যেটা স্বীকৃত, আমি অস্বীকার করতে পারবো না। চোখ বন্ধ করে থাকলে প্রলয় বন্ধ হয় না। ঠিক তেমনিভাবে বিএনপি একটি রাজনৈতিক দল, তার অনেক কি বলে জনসমর্থন আছে। সেই দলটা বারবার ভুল করে নির্বাচনে না আসে, নির্বাচনকে প্রতিহত করার নামে বারবার যে ট্রেন মিস করে রাজনীতিটাকে ওরা নিরুত্তাপ করে ফেলেছে। অপোজিশন যদি পার্লামেন্টে শক্তিশালী না থাকে, সংখ্যা কত বেশি তার বিষয় বিবেচ্য বিষয় না। সেই 18 পার্লামেন্টে যদি মির্জা ফখরুলকে পার্লামেন্টে ঢুকিয়ে দেওয়া হতো, উনি যদি এখানে উপস্থিত থাকতেন, আমি মনে করি 100 জন পার্লামেন্ট মেম্বারের সমান সক্ষমতা নিয়ে উনি কথা বলতে পারতেন। কোন একটা প্রশ্ন থাকলো আপনার কাছে, আমি অ্যাডভোকেট নিপুণের কাছে যাচ্ছি যে এই মানে আপনি পার্লামেন্টারি ডেমোক্রেসির কথা বলছেন, কিন্তু চূড়ান্ত বিশ্লেষণ করলে দেখা যায় যে বাংলাদেশে আসলে আমরা কখনোই পার্লামেন্টারি ডেমোক্রেসি প্র্যাকটিস করিনি। এটা মূলত রাষ্ট্রপতি শাসিত সরকারের আদলে একটি পার্লামেন্টারি ব্যবস্থা। পার্লামেন্ট অধিকাংশ সময় ফাংশন করে না, এবং পার্লামেন্টের প্রসিডিংসে যা থাকে তা আসলে কারো তোয়াজ করা এবং কারো বিরোধিতা করা ছাড়া পার্লামেন্টে সেই অর্থে কোনো ডিবেট হয় না, সেই অর্থে কোনো ভালো কিছু হয় না। এমন কোনো আইনও পার্লামেন্টে প্রণীত হয় না যেটা বিতর্কের মধ্য দিয়ে হয়। পার্লামেন্টে বরং সব কিছু হা ভোটে হয়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে আইন প্রণয়নে পার্লামেন্ট মেম্বারদের তেমন কোনো ভূমিকা থাকেও বলে মনে হয় না, এটা মূলত আমলারাই করে দেন। আমি আপনার কথাগুলোর সাথে দ্বিমত পোষণ করছি না, এবং এখন পার্লামেন্টে আর রাজনীতিবিদরাও খুব একটা জায়গা পাচ্ছেন না। সেখানে ব্যবসায়ীরা আধা শিক্ষিত অশিক্ষিত যে কেউ যেতে পারেন, কিন্তু তার পার্লামেন্ট তো একটা আইন প্রণয়নের জায়গা, সেখানে ডিবেট হবে, পার্লামেন্টে কথা হবে, আইন প্রণয়ন হওয়ার আগে, পাস হওয়ার আগে সেটা নিয়ে আমি সেই পার্লামেন্ট আসলে কি ভ্যালু ক্যারি করে সেটা না থাকার কারণটাও কিন্তু আমি মনে করি একটি শক্তিশালী বিরোধী দল নাই বলে ডিবেটটা কম। তো দেখা যাক বিরোধী দলের নেত্রী একজন এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় নেত্রী, তিনি কি মনে করেন, তার দল কতটা ক্ষয়িষ্ণু। আমি তার সঙ্গে একটু যোগ করে দিতে চাই যে এই যে এখন সামনে উপজেলা নির্বাচন, আপনার ইতিমধ্যে দেখলাম আমরা বেশ কয়েকজনকে বহিষ্কার করেছেন। আপনাদের সুপ্রিম কোর্ট বারে যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন তাকে আপনাদের আইনজীবী ফোরাম অব্যাহতি দিচ্ছে। আসলে এর মধ্য দিয়ে কি অর্জন বা বর্জন বিএনপি নির্বাচনে থাকছে না, কিন্তু নির্বাচনকে আটকাতেও পারছে না, বা নির্বাচনের বিরুদ্ধে বলা হচ্ছে যে জনসমর্থন বিএনপির পক্ষে, কিন্তু তার কোনো প্রকাশ কোনো মুভমেন্টে বা অন্য কোনো প্রক্রিয়া এখন দেখা যাচ্ছে না। তো এটাকে আপনারা কিভাবে বলবেন? অনেকেই মনে করেন যে বিএনপি আসলে না আন্দোলন না নির্বাচন করে করে খানিকটা জনসম্পৃক্তহীন হয়ে যাচ্ছে কি না। ধন্যবাদ আপনাকে, সেই সাথে তৃতীয় মাত্রা সকল দর্শক এবং সম্মানিত আমার সহ আলোচক দাদাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে বলতে চাই যে বাংলাদেশ যে কয়টি রাজনৈতিক দল আছে কিংবা
গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমাদের রাজনৈতিক দলের মূল লক্ষ্যটা কী থাকে? আমাদের জনগণকে সম্পৃক্ত করে রাজনীতিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, কিংবা জনগণের প্রতিনিধিত্ব করে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো, এটি সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের উদ্দেশ্য, আদর্শ কিংবা লক্ষ্য। সেই দিক থেকে বিএনপি জনগণের প্রতিনিধিত্ব করেছেন, জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করেছেন, এবং ইতিহাসে বিএনপি একদিনে তৈরি হয়নি। বিএনপি তৈরি হয়েছে জনগণের একটি চাহিদার মাধ্যমে, গণবিস্ফোরণের মাধ্যমে। জনগণ যেখানে রাজনীতিতে একজন নেতার আবির্ভাবের জন্য জনগণ সিপাহী বিপ্লবের মাধ্যমে কিন্তু বিএনপির জন্ম হয়েছে, এবং সেখানে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন হয়েছে। বাকশালকে ধ্বংস করে দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন হয়েছে। আপনি যে কথাটা বলছেন যে আসলে বিএনপির এই আন্দোলনে থাকা কিংবা আন্দোলনে থেকে মানে নির্বাচন থেকে সরে যাওয়া, সব কিছু মিলে বিএনপি কি মানে চুপ হয়ে আছে কিনা, দেখুন বিএনপির মূল লক্ষ্যটা কি? আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে রাজনীতির, যে আমরা জনগণের অধিকার, গণতান্ত্রিক অধিকার জনগণের হাতে পৌঁছে দেব, এবং সেই অধিকার পৌঁছে দেওয়া না পর্যন্ত, প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের লক্ষ্যচ্যুত হব না। এটা আমাদের আদর্শিক লক্ষ্য, এটা আমাদের একদম সর্বোচ্চ স্ট্যান্ড নিয়ে আসা। তো সেইখানে জনগণের অধিকার কি? জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, যে অধিকার প্রয়োগ করে একজন নাগরিক প্রতি 5 বছর পর পর মানে ক্ষমতার পালা বদল করার একটা সুযোগ তিনি পান, এবং একইভাবে স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু সেই অধিকার কি জনগণ প্রয়োগ করতে পারছে না। কারণ এক দল এক ব্যক্তিতে এখন এক শাসন মানে কেন্দ্রভূত হয়ে আছে বাংলাদেশ, সেটাকে আওয়ামী লীগের শাসনে, দুঃশাসনে এখন কেন্দ্রভূত হয়ে আছে। সেই জায়গা থেকে বাংলাদেশকে আগে মুক্ত করতে হবে। আপনার নির্বাচনী যে সিস্টেম, সেই সিস্টেমটাকে আপনাকে ফিরিয়ে আনতে হবে, গণতান্ত্রিক সিস্টেম। আজকে নির্বাচন কমিশন সরকারের পকেটে বন্দী, আজকে আইন বিভাগ সরকারের পকেটে বন্দী, আজকে মহান এই আপনার জাতীয় সংসদের কথা বলা হচ্ছে, সেটিও কিন্তু একজনের আঁচলের তলায় কিন্তু বন্দী হয়ে আছে, অর্থাৎ গাছ ছাড়া মেরে দিয়েছে। সেখানে আপনি যেটা কথা বললেন জিল্লুর ভাই, যে জনগণের মতের বহিঃপ্রকাশ হচ্ছে না, একজনের গীত গান গাওয়া হচ্ছে জাতীয় সংসদে। এই জাতীয় সংসদ তো তার জন্য নয়, এখানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, দেশের অর্থনীতি, জনগণের ভাগ্যের উন্নয়ন, আপনার সামাজিক উন্নয়ন, দেশের উন্নয়ন, এসব নিয়ে কথা হবে, ডিবেট হবে। সেখানে তো আমরা তো সঙ্গীত উপস্থাপন করছি, সেই জায়গা তো জাতীয় সংসদ তো এখন সেই মানে সংসদের যে কার্যক্রম সেটা তো রোল প্লে করতে পারছে না কেন? কারণ গণতন্ত্রহীনতার কারণে। সেই জায়গা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন করছে। আপনি এখন আন্দোলনের মাত্রা তো সবসময় একভাবে প্রবাহিত হয় না। উনি প্রলয়ের কথা বলেন, প্রলয় ঝড় কখন আসে এটাকে আগে থেকে বলে কয়ে আসে না। কোনো ঝড় আসার আগে পরিবেশটাকে দেখবেন অনেক সময় শান্ত হয়ে যায়। আমরা একটা ঝড় অতিক্রম করে এসেছি, সেটা কি? এই যে আপনার 7 জানুয়ারি আমি দামি স্বামী নির্বাচন, এই নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলনের মাঠে ছিলাম, আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি, প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করেও কিন্তু আমরা কিন্তু টিকে আছি, আমাদেরকে ভাঙতে পারে নাই। বিএনপিকে অনেক চেষ্টা করেছেন, অস্বীকার করতে পারবেন না দাদা যে হ্যাঁ কোনো চেষ্টা করে নাই। কিংস পার্টি বানিয়েছেন, মানে আপনার ডিজিএফআইকে দিয়ে তুলে নেতাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে, পরিবারে তাকে পায়নি, তার পরিবারের স্বজনকে তুলে নেওয়া হয়েছে, ভাইকে পায়নি, বউকে তুলে নিয়েছে, মানে এরকম অনেক কিছু হয়েছে। তো সেই সব প্রতিকূল পরিবেশের পরেও তো মানে আমরা যুদ্ধ করে যাচ্ছি। তো অর্জন বলতে কি বোঝায়? অর্জন কি শুধু ক্ষমতায় যাওয়া কি সব অর্জন? না, অর্জনটা হচ্ছে কি আপনি যে লক্ষ্য নিয়ে আগাচ্ছেন সেই লক্ষ্যে আপনি স্থির আছেন কিনা, তার জন্য আপনি কি ধৈর্যচ্যুত হচ্ছেন কিনা, আপনার ধৈর্য আছে কিনা, সেটাই কিন্তু সবচেয়ে বড় অর্জন। একজন ব্যক্তি হন, একজন নাগরিক হন, একটি রাজনৈতিক দলের কর্মী হন কিংবা দল হন, সেই লক্ষ্যে তো আমরা আছি।
আমরা আন্দোলন করছি, আমরা উপজেলা নির্বাচন বর্জন করেছি, কারণ আমরা বিশ্বাস করি যে কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আর শেখ হাসিনার অধীনে, এই আওয়ামী সন্ত্রাসীদের অধীনে তো কোনো সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে এখন পাগল বিশ্বাস করে না যে সম্ভব সেটা। এখন তারা করছে, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা না। আমাদের মূল মাথা ব্যথার জায়গাটা হচ্ছে যে আমরা সংগঠিত হয়ে আমরা আরও একটু বল অর্জন করে, আমরা একটু পর্যালোচনা করে আমাদের কোথায় ভুল ভ্রান্তি আছে, কোথায় গ্যাপ আছে, সেটা আমরা পর্যালোচনা করে আমরা সর্বোচ্চ পদক্ষেপে আমরা আগাবো, আমাদের দল আগাবে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল হার মানা কোনো রাজনৈতিক সংগঠন না, এবং এই দল কখনো ষড়যন্ত্র কিংবা বিদেশি ষড়যন্ত্রকারীদের সাথে আঘাত করে পিছন দরজা দিয়ে আসেনি। যতবার নির্বাচিত হয়েছে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আর আপনি যে বিষয়টা বললেন যে আইনজীবী ফোরামের যে বিষয়টি, ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন সাহেব, তিনি একজন বিজ্ঞ আইনজীবী এবং প্রজ্ঞাবান রাজনীতিবিদও আছেন, এবং তিনি আমাদের দলের যুগ্ম মহাসচিব পদে আছেন। তো এখন দেখেন, এখন একটা ফোরামের বিষয়, আইনজীবী ফোরাম কিন্তু সেপারেট একটি সংগঠন। সেটা কি যে বিএনপির অঙ্গ সংগঠন, এটা সহযোগী সংগঠন হিসেবে কাজ করছে, এবং সেই ফোরামে সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নিয়েছে। কারণ আপনাকে তো টিম ওয়ার্ক করতে হবে। আপনি যখন টিম ওয়ার্কে থাকবেন তখন আপনি একা বের হয়ে যে আপনি সব কিছু করতে পারেন না, হ্যাঁ, কিন্তু আপনি করেছেন, সেটা আপনার গণতান্ত্রিক ধারাতে সেটা আপনার অবশ্যই অধিকার আছে, সেটা আপনি করতে পারেন। কিন্তু যখন আমরা একটা ফোরামে থাকি, যখন আমরা একটা পরিবারে থাকি, আমাদেরকে কিন্তু সবার সাথে মতামত নিয়েই কিন্তু একটা সিদ্ধান্ত গৃহীত হয়। আইনজীবী ফোরামের সকল নেতৃবৃন্দরা বসেই যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা ফোরামের সিদ্ধান্ত, এবং সেটা তারা নিয়েছে। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, কারণ এটা সর্বোচ্চ ফোরামে বসে তাদের সিদ্ধান্ত হয়েছে। কারণ আপনি যখন একটা ফোরামে থাকবেন, অবশ্যই সেই ফোরামের সকলের মতামত কি সেটাকে আপনাকে প্রাধান্য দিতে হবে। আপনি একটা দল করেন, সেই দলের কি চিন্তা ভাবনা সেটাকে আপনাকে প্রাধান্য দিতে হবে। ওভারঅল মিলে এটাকে নিয়ে বৃহৎ রাজনীতিতে জাতীয় রাজনীতিতে বড় কোনো ইস্যু আমি এটা মনে করছি না। এটা ফোরামের ইস্যু, এটা ফোরামের মধ্যে সীমাবদ্ধ। আর একটা বিষয় যেটা আপনি উপজেলা নির্বাচন, আমি সেটা তো ব্যাখ্যা দিলাম। কারণ ক্ষমতার পালাবদলে যে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি যায়নি, শুধু বিএনপি একা নয়, নিবন্ধিত যেহেতু আগে জাতীয় সংসদ নির্বাচনও আপনাদের, আপনি নিজেই বলছিলেন নেওয়া যায়নি, মাত্র একজনকে দৃশ্যত নেওয়া গেছে, কিন্তু এখন কি মানুষ আপনাদের নেতাকর্মী একটু টায়ার্ড হয়ে যাচ্ছেন কিনা একটার পর একটা নির্বাচনের বাইরে থাকার যে কারণে এই যে 72 জনকে আপনাদের বহিষ্কার করতে হলো? দেখেন, আপনার 72 জন আমাদের একটা দলীয় সিদ্ধান্ত হয়েছে, ফোরামের সিদ্ধান্ত, সর্বোচ্চ নীতি নির্ধারণ মণ্ডলীতে সেই সিদ্ধান্ত হয়েছে। তো সেই সিদ্ধান্তের বাইরে যে বা যারা যাচ্ছেন এরা কারা? এরা দেখা যাচ্ছে যে কোনো একটা উপজেলার সহসভাপতি কিংবা কোনো একটা জেলার সহসভাপতি কিংবা কোন একটা পদে আছেন, হ্যাঁ, পোর্টফোলিও কোনো নেতা না, হ্যাঁ, তারা যাচ্ছে। এইভাবে করে তো অনেক চেষ্টা করেছে, তো জাতীয় নির্বাচনেও নিয়ে যাওয়ার, নিতে তো পারে নাই। এখন উপজেলা নির্বাচনে আজকে আপনি যেখানে একজন বিএনপির কর্মীর ব্যবসা বন্ধ করে দিচ্ছেন, আমার এলাকাতে কেরানীগঞ্জ ঢাকা 3-এ আবদুল্লাপুরে আমাদেরই বিএনপির এক ইউনিয়ন আপনার সভাপতি তার পুরো মার্কেট বন্ধ করে দিয়েছে। কে দিয়েছে? আপনার শাহিন চেয়ারম্যান দিয়েছে, উপজেলা চেয়ারম্যান, যিনি ভূমিদস্যুর সাথে জড়িত আছেন, যাদের রাজনীতির বাংলাদেশের আপমর আওয়ামী লীগের নেতারা পোস্টার ছাপিয়ে দেয় শাহিন চেয়ারম্যান ভূমিদস্যুর হাত থেকে কেরানীগঞ্জকে রক্ষা করেন। এটা আওয়ামী লীগের পোস্টারের কথা বলছি, বিএনপির পোস্টারের কথা না। সেই জায়গায় আপনি নেতাকর্মীদেরকে ভয় ভীতি দেখে একটার পর একটা মামলা দিয়ে হামলা করে, নির্যাতন করে, নিপীড়ন করে 2-1 জন মানুষকে আপনি নিয়ে নিতে পারেন, আপনি দাঁড়া করাই দিতে পারেন, তাতে কিন্তু বিএনপির কোনো ক্ষতি না। এরকম ছিন্ন কিন্তু বিএনপি তো একটা সাগরে পরিণত হয়েছে, যে সাগরের প্রতি মানুষ আস্থা রাখে যে না বিএনপির হাত দিয়ে পরিবর্তন হবে। সেখানে ওনাদের আমি দামি এবং ওনাদের এক
দলের মানে এক শাসনের যে নির্বাচন, প্রহসনের নির্বাচন, সেই প্রহসনের নির্বাচনকে একটু গতি মানে দেখানোর জন্য কিংবা প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানোর জন্য তারা বিএনপি থেকে অমুক জায়গা থেকে তমুক জায়গা থেকে নেওয়ার খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু মানুষ আসলে এখন নির্বাচন নিয়ে আগ্রহী না, ভোট প্রদান করা নিয়েও আগ্রহী না, কারণ তারা জানে তাদের ভোট এখন আর প্রয়োজন নাই আওয়ামী লীগের। হ্যাঁ, তো সেই জায়গা থেকে বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে এটা বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ইভেন কি আপনার আওয়ামী লীগের নেতারাও কিন্তু এখন এটাকে সাধুবাদ জানায় যে না, সঠিক সিদ্ধান্তে আছে, যে আমি যে প্ল্যাটফর্মে আছে, আমার লক্ষ্য যেটা, আমার চিন্তা যেটা, আমি যেদিকে ধাবিত হচ্ছি সেই আমি লক্ষ্যচ্যুত হচ্ছি কিনা সেটা দেখার বিষয়। সেটা হচ্ছে জনগণের অধিকার, জনগণের হাতে পৌঁছে দেব। ক্ষমতায় আমাদের দরকার নাই, আমাদের এমপি মন্ত্রী হয়ে কিংবা একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে কিংবা একজন উপজেলা চেয়ারম্যান হয়ে আমার দরকার কি? আমার যে লক্ষ্য, আমার জনগণ যদি আমার সাথে থাকে, জনগণের অধিকার যদি আমি প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহ যদি আমাকে সঠিক পথে যদি নিয়ন্ত্রিত করেন কিংবা রাখেন, আমি আমার লক্ষ্যে সঠিক সময়ে পৌঁছতে পারবো। সো আমি অজয়কর খোকন, আপনি শুনছিলেন এবং আমি পার্লামেন্ট নিয়ে প্রশ্ন করেছিলাম যে এই পার্লামেন্ট আসলে কি ভ্যালু ক্যারি করে, এবং সেকেন্ড প্রশ্ন যে আপনি বলছিলেন যে ক্ষয়িষ্ণু বিরোধী দল, অনেকে মনে করেন যে আওয়ামী লীগ আসলে এটা ক্ষয়িষ্ণু রাজনৈতিক দলে পরিণত হয়েছে, সে এখন আর কোনো সেই অর্থে ভ্যালুস ক্যারি করে না। আওয়ামী লীগ আসলে তার কাজটা আসলে প্রশাসন এবং অন্যান্য সংস্থাগুলো করে দেয়, এবং যেই কারণে নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রেও ত্যাগী নেতাকর্মীদের চাইতে অনেক ক্ষেত্রেই যার টাকা আছে বা নানা প্রয়োজনে যাকে ব্যবহার করা যায় তাদেরকে সংসদে নিয়ে আসা হয়, তাদেরকেই মন্ত্রী করা হয়। আপনার আসলে জিল্লু ভাই, আপনি অনেক অভিজ্ঞ একজন মানুষ, বাংলাদেশের মানে প্রেক্ষাপটে আপনি সব কিছুই জানেন, এবং এটা আমরা বারবারই দেখছি, এবং আপনি যে কথাগুলো বলেছেন সেটাকে অস্বীকার করা যাবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যে প্রবাহমান স্রোত চলছে, আমি এই স্রোতকে বাদ দিয়ে যদি বেঁধে রাখতে না পারি, আমি যদি রিভল্ট করতে না পারি, আমি যদি এখানে বদলাতে না পারি, তাহলে আমাকে এই স্রোতের সাথে চলতে হয় অনেক সময়। এখানে একটা কথা আপনাকে বলতেই হয়, পার্লামেন্টে আসলে আমাদের দেশে খুব একটা পার্লামেন্টারি পলিটিক্সের যে ডিবেট, পার্লামেন্টারি পলিটিক্সের যে কাঠামো, গণতন্ত্রের যে বিউটিটা পার্লামেন্টারি পলিটিক্সে আছে, এটা আমরা সম্পূর্ণটা ভোগও করি না, উপভোগও করি না, এবং এটা চর্চা হয় না, হচ্ছে না। অস্বীকার করার উপায় নেই, ওনারা চলে গেছেন, মোবারক মওদুদ, সুরঞ্জিত সেনগুপ্ত, সালাউদ্দিন কাদের চৌধুরী, সুধাংশু শেখর হালদার, ডক্টর কামাল হোসেন, এই যে বিভিন্ন জনের মানুষগুলো আছে, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, এরা যখন পার্লামেন্টে আগে কথা বলতো না, আমরা নিভৃতে শুনতাম, এবং তারা পড়াশোনা করে আসতো। সুরঞ্জিত সেনগুপ্তের একটা বক্তব্য আছে, আমি ওই দিন দেখছিলাম যে উনি ইন্ডিমনিটি বিল যখন 79 সালে পার্লামেন্টে পাস হয়, তখন উনি বলেছিলেন একটা কথা, কোট আনকোট, আজকে ক্ষমতার জোরে, সংখ্যাগরিষ্ঠতার জোরে তোমরা যারা এই অন্যায় আইনটা পাশ করছো, একদিন তোমাদেরকে এর জন্য মাসুল দিতে হবে, তোমরা রাস্তায় রাস্তায় ঘুরবা, তোমাদের কেউ তাকিয়েও দেখবে না। অর্থাৎ বিএনপিকে বলেছিল। উনি কিন্তু আওয়ামী লীগের এমপি ছিল না। দেখেন কত পুরনো একটি কথা, 79 সালে পার্লামেন্টে বলেছে, সেই আইনটা পাশ হয়েছে, কিন্তু উনি প্রতিবাদটা করেছে, ডিবেট হয়েছে। আপনি আসেন তারপরে 96 পার্লামেন্টে, খালেদা জিয়া বিএনপি ছিল আপনার রাষ্ট্রপতি শাসিত সরকারের চেতনার মানুষ। আব্দুল সামাদ আজাদ বিল এনেছিল যে পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি হবে, সেই বিলটা কিন্তু পরে বিএনপি মেনে নিয়েছিল, এবং তখনও ডিবেট হয়েছে, হয় না? একদম না। আস্তে আস্তে আমরা ডেটোরেট করছি, এই জায়গাটা আমি আপনার সাথে একমত। কেন করছি? আমার এই শূন্য স্থানটা কেন বারবার আরো শূন্যের দিকে যাচ্ছে, 0+0 0+0 হচ্ছে? এর কারণ হচ্ছে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। ভ্যাকুয়ামটা কি? একটি শক্তিশালী অপোজিশনের ভ্যাকুয়াম। কিন্তু আপনারা তো অভিযোগ যেটা, যে আপনারা তো বিরোধী দলকে শক্তিহীন করবার কাজে সমস্ত প্রশাসন যন্ত্র, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার, শক্তিহীন কাজে আমি আমার কৌশলটা কাজে লাগাবো অবশ্যই, কিন্তু সেই কৌশলটাতে যদি বারবার তারা আমার কৌশলে পড়ে যায়, তারা বলে যে আমাদের ভুল নাই, আবার তারাই পরক্ষণে বলছেন আমাদের কি ভুল ত্রুটি আছে আমরা যাচাই বাছাই করে দেখছি,
একটি দল তার রাজনৈতিক জীবনে কখনো কখনো ক্ষমতাচ্যুত হয়, আবার ক্ষমতা আবর্তে আসে। আওয়ামী লীগ ৭৫ সালে ক্ষমতা থেকে সেটা যদি একটা ভালো নির্বাচন থাকে, জনগণের ভোটাধিকার থাকে, তাহলেই সম্ভব। সেই জনগণের ভোটাধিকারটা আমরা নষ্ট করলাম কিভাবে? তার একটু পিছনের দিকে যাই আপনি দিল ভাই। 1991 সালে যখন প্রথম নির্বাচন হলো কেয়ারটেকার সরকারের অধীনে, খালেদা জিয়া সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পার্লামেন্টে আসলেন জামাত ইসলামের সাথে কোঅপারেশন করে। কিন্তু ধরেন সেটা তো অভিযোগ, পাল্টা অভিযোগ, আপনি হয়তো অভিযোগ করবেন, কিন্তু আপনি তো যথেষ্ট সময় পেয়েছেন এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় পেয়েছেন। কাউকে না কাউকে তো শুধরাতে হবে, কাউকে না কাউকে শুরু করতে হবে। আপনি যখন শেখ হাসিনা একটা দলের নেত্রী, উনি একাধারে পার্লামেন্টের প্রধান, উনি যখন ফোন করে বলেন অপোজিশনের নেত্রীকে যে আপনি আসুন, বসি, আমরা আলোচনা করি, তখন উনি কোন ভাষায় কথা বলেন? উনি কোন ভাষায় কথা বলেন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এদিন খালেদা জিয়া আসলেন না। আমি বলছি যে এই জিনিসগুলো বাংলাদেশে হচ্ছে এবং হয়েছে। আর যেটা আমরা আজকে ধরে নেই বারবার, যেমন আমাদের দিদি বললেন অনেকগুলো কথা, বিএনপি খুব শক্তিশালী একটি দল। হ্যাঁ, আমি তো বারবারই বলছি বিএনপির একটি জনসমর্থন আছে, কিন্তু এটা আমি কখনো বলবো না যে বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে গড়ে ওঠা একটি সংগঠন। বিএনপি হচ্ছে সামরিক ক্যান্টনমেন্ট থেকে গড়ে ওঠা একটি সংগঠন। এবং বাংলাদেশের যখন সৃষ্টি হয় বিএনপি, সৃষ্টির সেই মূলেই বিএনপিতে গণ্ডগোল ছিল। কারণ বিএনপি বাংলাদেশকে যারা স্বীকার করতেন না, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যারা স্বীকার করতেন না, তাদেরকে নিয়ে দলটা তৈরি হয়েছিল। এবং জিয়া রহমান সাহেব নিজে বলেছিলেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান। এবং এই পলিটিক্সটাকে ডিফিকাল্ট করে দিয়ে উনি উনার মতো করে চলেছেন। একটি রক্তপাতকে উনি সহায়তা করেছেন, সহযোগিতা করেছেন বলে আরেকটি রক্তপাতের সৃষ্টি হয়েছে। সেই জন্য যদি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচারটা উনি করতেন, তাহলে ওনাকে চট্টগ্রামের সার্কিট হাউসের হত্যাকাণ্ডের মধ্যে পড়তে হতো না। ঠিক তেমনিভাবে আপনি লক্ষ্য করেন ইতিহাসের বাঁকে বাঁকে বারবার যা ঘটেছে এদেশে, একের পর এক সামরিক কু, অভ্যুত্থান, জিয়া রহমান যেভাবে আসলেন, এরশাদ সেভাবে আসলেন, গণতন্ত্রের প্র্যাকটিসটা হলো না। আওয়ামী লীগ কোনোদিন কিন্তু ভোটকে বর্জন করে নাই, দুই একটা ঘটনা ছাড়া। 70 সালে বঙ্গবন্ধু আওয়ামী লীগ ভোট বর্জন করে নাই। আপনাকে ভোট বর্জন করলে হবে না, আপনি তাহলে এই ডেমোক্রেসি প্র্যাকটিসটা করতে পারবেন না। আপনি তাকিয়ে দেখেন পাকিস্তানে কয়েকদিন আগে নির্বাচন হয়েছে, ইমরান খানের দল নিষিদ্ধ, ইমরান খান জেলখানায় কারাগারে বন্দী, তার প্রতীক নিষিদ্ধ, তারপরেও তারা নির্বাচন করেছে স্বতন্ত্র প্রার্থী হয়ে। নির্বাচন তো ফেয়ার হয়েছে। নির্বাচন আপনি যদি অংশগ্রহণ করেন, রেজিস্ট করতে পারেন, তাহলে ফেয়ার হবে না কেন? আপনি তো রেজিস্ট করতে পারেন না, আপনার সাথে জনগণ নেই। আপনি 28 অক্টোবর জমায়েত দিলেন, সেই জমায়েতটা কি করলো? লিডারশিপ। জিল্লু ভাই, একটা লিডারশিপ, একটা কথা আছে, একজনের অঙ্গুল হেলনে 7.5 কোটি মানুষ যখন চলতে পারে, ঠিক আমি বঙ্গবন্ধুর মতো বলি না, শেখ হাসিনার মতো যদি আমি বলি, কারণ শেখ হাসিনা এই যাবৎকালে প্রমাণ করেছেন 20 বার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দেওয়া কাকে বলে। উনি আমেরিকার রক্তচক্ষুকে তো উনি ভয় করেন না, উনি বড় বড় শক্তি ভয় করেন না, উনি কাউকে তোয়াক্কা করে কথা বলেন না, উনি ওনার জায়গায় ঠিক থেকে কথা বলেন এবং উনি বলে যাচ্ছেন। সেখানে আপনার অনেক বিচার বিশ্লেষণ ব্যাখ্যা বিষয়ে দাবি আছে, দাবি রাখে। আপনার টেবিলে বসলে আজকে যদি আওয়ামী লীগকে আপনি পোস্টমর্টম করেন, অনেক ত্রুটি বিচ্যুতি পাবেন। উনি বলেছেন আওয়ামী লীগ দোকান দখল করেছে এইগুলো। আসলে দিদি, এগুলো যদি বলতে যাই, 2001 সাল থেকে 2006 সাল পূর্ণিমা, মাহিমা, এদের ধর্ষণের আত্মচিৎকার যদি আপনি শুনতেন, আমি নিজে গিয়েছি, আমি তখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আমার শরীরে এখন 19টা স্পিন্টার, একটা বিরোধী দলের রাজনৈতিক সংগঠন, তার মিটিংয়ের মধ্যে গ্রেনেড চার্জ করে 24টা মানুষকে হত্যা করে ফেলার নাম কি রাজনীতি? এই রাজনীতিটা কে আমদানি করলো? সেই দিন যদি আমি ধরে নেই বিএনপি এটার সাথে জড়িত না, তারেক জিয়া জড়িত না, তারপরেও এটার বিচারের পথটা বন্ধ করা হলো কেন? জজমিয়া নাটক সাজানো হলো কেন? আমার আওয়ামী লীগ গফরগাঁয়ের নেতা, তার বাড়িকে আপনার পুকুর বানিয়ে ফেলেছে। আরেকজন বলেছিল যে বিএনপির পায়ের নিচে মাটি নাই, সে তাকে গাছে টানায়া বলছে তোর পায়ের নিচে মাটি আছে কিনা দেখ। 26,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। আমি আসলে এই বিষয়গুলো আনতাম না। আমি জিল্লু ভাই শেষ করে দিচ্ছি এই কথা বলে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যখন বলে আজকে বাংলাদেশকে দেখলে তার পাকিস্তানের ক্ষেত্র বিশ্লেষণ করে বলেছে তার লজ্জাবোধ হয়। একসময় যারা ছিল আমাদের বার্ডেন,
আজকে তারা উন্নতির শিখরে যাচ্ছে। আমরা এগিয়ে যাচ্ছি, আরও এগিয়ে যেতে পারতাম যদি বিরোধী দল নামক শক্তিটা যদি শক্তিশালী হয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে যেত অথবা নির্বাচনে অংশগ্রহণ করত। নাকি দুর্নীতি, লুটপাট এগুলো বন্ধ করতে পারলে, টাকা পাচার বন্ধ সবই করতে পারলে, না করলে, না এগুলো যদি হতো না, আপনি যখন পার্লামেন্টে শক্তিশালী বিরোধী দল থাকলে আপনি মনে করছেন হতো না? অ্যাডভোকেট নিপুণায় চৌধুরী, দেখেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এবং আপনার পাকিস্তানের নির্বাচন ব্যবস্থার কথা উনি তুললেন। হ্যাঁ, পাকিস্তানেও নির্বাচন হয়েছে, বাংলাদেশেও নির্বাচন হয়েছে। পাকিস্তানের নির্বাচন কিন্তু বিচার বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত হয়নি, সেখানে নির্বাচন কমিশন কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করেছে এবং তারা কিন্তু স্বাধীনভাবে তাদের কাজ করতে পেরেছে বলেই আজকে ইমরান সাহেব আবার কিন্তু সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসছে। এখন দেখেন বাংলাদেশের, আমি তো বললাম আমার আগের বক্তব্যে যে টোটাল নির্বাচনী যে সিস্টেমটা, এই সিস্টেমের মধ্যে যে স্টেক হোল্ডার, নির্বাচন কমিশন বলেন, বিচার বিভাগ বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, আমলা বলেন, প্রশাসন বলেন, সমস্ত কিছু একদম দলীয়করণ করে ফেলা হয়েছে। নট অনলি দলীয়করণ, এখন দলীয় ক্যাডারে পরিণত করে ফেলেছে। এখন বিচার বিভাগের বিচারপতির এক আঙুলের ইশারায় নড়তে হচ্ছে। আজকে দাদা খুব সুন্দর করে বললেন, দেখেন দাদার কথাই কিন্তু সব কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে যে প্রধানমন্ত্রীর ইচ্ছাতে আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হয়ে গৃহান্তরীণ হয়ে আছেন। তাহলে আমার বিচার বিভাগের কাজটা কি? যেখানে নির্বাহী বিভাগের ইচ্ছাতেই সব কিছু করতে হয়, তাহলে তো আমার বিচার বিভাগ যে একটা স্বাধীন প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, তার সাংবিধানিক অধিকারটা কোথায় সে অ্যাপ্লাই করতে পারলো, কিংবা সেটার সততাটা কোথায় থাকলো, সেখানে তো প্রশ্ন, তো দাদার প্রশ্নে চলে আসি। তিনি বললেন যে নির্বাচন আপনার বর্জন কিংবা নির্বাচনের যে পরিবেশটা নষ্ট হয়েছে আমাদের কারণে, নির্বাচনের পরিবেশটা যে নষ্ট হয়েছে তিনি কিন্তু সেটা স্বীকার করে নিলেন। এটা আমাদের কারণে না, দাদারা তো আসলে এখনও তো ক্ষমতার খুব কাছাকাছি, তাই তিনি বাস্তবতাটাকে উপলব্ধি করতে পারছে না। বাস্তবতার যে কতটা নির্মম হতে পারে তিনিও হয়তো বুঝতে পারবেন। কারণ আমি চাই না যে বাংলাদেশ, আমরা চাই না যে বাংলাদেশে আবারও কোনো করুণ পরিণতির আবির্ভাব ঘটুক। কারণ ৭৩-এর ভোট ডাকাতি, সেই ভোট ডাকাতির রেওয়াজ কিন্তু এখনও চলছে। তখন করেছিলেন পিতা, এখন করছেন কন্যা। হ্যাঁ, ওনার জাতির কন্যা এখন করছেন, এটা চলমান প্রক্রিয়ার মধ্যেই আছে। এবং সবচেয়ে বড় কথা যে ১৪ সালে যে নির্বাচনে যিনি আপনার ৮৬ সালে নির্বাচনে বলেছেন যে আগের দিন যে এই নির্বাচনে যারা যাবে তারা হবেন জাতীয় বেঈমান, সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ যে জাতীয় বেঈমানকে সে প্রমাণ করে দিয়েছে। ১৪ সালে নির্বাচনে বলেছে নিয়ম রক্ষা নির্বাচন, এবং পরবর্তীতে খুব তাড়াতাড়ি আরেকটা নির্বাচন দেওয়া হবে, সেটা তিনি করেন নাই। তো যার সাথে জনগণ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যার মধ্যে থাকে না, যে বাংলাদেশের নিজেকে নেত্রী হিসেবে দাবি করেন কিংবা রাজনৈতিক নেতা হিসেবে দাবি করেন, সেই নেতা যখন দ্বৈত রূপ বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার, সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিসের সাথে তার সাথে কথা বলতে যাবেন? সেখানে আপোষের তো কোনো কথা নাই। আপোষ, তিনি তো তার সন্তানকে বিসর্জন দিয়েছেন, জনগণকে আলিঙ্গন করেছেন। এর থেকে বড় ত্যাগ আর কি থাকতে পারে একজন মা হিসেবে? সেটা তো তিনি করেছেন। এই যে আপনি দেখেন ৭৩, আপনার আজকে ৮৭তম বয়সে তিনি এখনও নির্যাতন ভোগ করে যাচ্ছেন। কেন? বাংলাদেশে জনগণের গণতান্ত্রিক অধিকারটা ফিরিয়ে দেওয়ার জন্য। তিনি কিন্তু যদি আতাত করতেন, সমঝোতা করতেন, তিনি কিন্তু অনেক ভালো থাকতে পারতেন। তিনি সেটা করেননি। কারণ তিনি বিশ্বাস করেন আজকে আমার এই জীবন হয়েছে, আমি আজকে খালেদা জিয়া হয়েছি এই বাংলাদেশের জনগণের কারণে, তাদের ভালোবাসার কারণে। আজকে তিনি, দাদা বলতে পারে যে তার নেত্রীর একক নেতৃত্ব এবং তিনি আমেরিকাকে ভয় পান না, কিন্তু তিনি ভারতের কাছে নতজানু হয়ে যান, কারণ স্বার্থের জন্য। কারণ তিনি কিন্তু বারবার করে বলছেন আমি ভারতকে এমন কিছু দিয়েছি, এত দিয়েছে, ভারত কখনো ভুলে যেতে পারবে না। তো বাংলাদেশে কি কত স্বার্থ বিসর্জন দিয়ে দিলে যে ভারতকেই তোমাকে ক্ষমতায় রাখতে হবে, কিংবা তোমাকেই বারবার করে বলতে হবে ভারতের উচিত হবে আওয়ামী লীগকে তার স্বার্থে ক্ষমতায় রাখা।
এখন আমেরিকার বিষয়টা কি দেখেন, আমেরিকা তো একটি গণতান্ত্রিক রাষ্ট্র। তারা বাংলাদেশ বলেন, পৃথিবীর প্রত্যেকটা দেশের যে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো আছে তারা চায় যে তাদের গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকে। আমেরিকা তো কখনো বলে নাই যে তোমরা তোমাদের গণতান্ত্রিক চর্চা করো, আমরা বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবো, বলেনি তো। আপনারা কখনো স্টেটমেন্টে পেয়েছেন? এখন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কথা বলছে সরাসরি, এবং যেখানে আপনার মোদী সরকার বলছে যে আমরা হাসিনার 41-এর যে রূপকল্প এটা এগিয়ে নেওয়ার জন্য আমরা সহযোগিতা করব। যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমাদের সাথে তাদের স্বামী স্ত্রী, এখানে তো পরিষ্কার সাবেক পররাষ্ট্রমন্ত্রী এই বক্তব্য দেন, যেখানে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলেন যে এত কিছু দিয়েছে আপনারা আজীবন ভুলতে পারবেন না। তো এই জায়গা থেকে তো পরিষ্কার যে একজন আরেকজনে মানে এপিট ওপিটে জড়িয়ে আছে, এখানে কোনোভাবে ফার ফোকর নাই, কারণ তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে। এখন আপনাকে বেছে নিতে হবে যে আপনি কার সাথে বন্ধুত্ব করবেন। আপনি একটি দলের সাথে বন্ধুত্ব করবেন, একটি ব্যক্তির সাথে বন্ধুত্ব করবেন, নাকি বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবেন। এটা ভারতের পলিসি মেকিংয়ে তাকে মানে নির্ধারণ করতে হবে। কারণ বাংলাদেশের জনগণ তো দাসত্ব বরণ করার জন্য তো একটি মহান স্বাধীনতার যুদ্ধ অবতীর্ণ হয়নি, কিংবা এত লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করি নাই। তো আজকে যেখানে আমার গণতন্ত্র নির্বাসিত, আমার অধিকার নির্বাসিত, আমার কথা বলার অধিকার নাই, আমার আইনের শাসন নাই, সেখানে আমি কেন আরেকটি দল কিংবা মানুষের ভিতরে এখন এই আকাঙ্ক্ষা মানে এই কথাগুলো আসে কেন যে ভারত আমাদের গণতন্ত্রের পরিপন্থী হিসেবে কাজ করছে? আসলে এই কথাগুলো আসার পিছনে তো তাদের বক্তব্য, তাদের কার্যকলাপ, তাদের সরাসরি হস্তক্ষেপের বিষয়গুলো তো চলে আসছে। এখন আমেরিকাকে তারা বারবার করে বলে, কারণ আমেরিকা আপনার যে স্টেটমেন্ট দিয়েছেন কিছুদিন আগে, সেখানে কিন্তু তারা পরিষ্কারভাবে বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা কি, সেখানে নির্বাচন অবস্থা কি, সেখানে বিরোধী দলের কি নেতাকর্মীকে কিভাবে দমন নিপীড়ন করা হচ্ছে, এটা তারা পর্যবেক্ষণ করে তারা একটা পর্যালোচনা দিয়েছেন, হ্যাঁ, প্রতিবেদন দিয়েছেন। এখন আপনি এই প্রতিবেদন কি একেবারে একদিনে তৈরি হয়েছে সেটা তো আপনি বলতে পারবেন। এর পিছনে দীর্ঘদিন তারা পর্যালোচনা করেছেন, পর্যবেক্ষণ করে 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 আজকে তারা একটা প্রতিবেদন তুলেছেন। সেটা ওনাদের ভালো লাগছে না, কারণ ওনাদের কথা যদি বলা হয় যে আপনারা যা করছেন সেটাই বল। আজকে দেখেন আপনি যে পত্রিকা খুলে দেখবেন যে বাংলাদেশ ব্যাংক থেকে 57 জন কর্মকর্তা চাকরি ছেড়ে দিয়েছেন। যেখানে ব্যাংকে চাকরি নেওয়ার জন্য মানুষ স্বপ্ন দেখত, কিংবা আমি বড় হয়ে কি হব, হয় ডাক্তার হব, নাহলে যদি আমি ব্যাংকার হতে পারি, এরকম আমাদের কিন্তু স্বপ্ন ছিল, ঠিক আছে, কিংবা জজ হব, ব্যারিস্টার হবো, এইসব স্বপ্ন ছিল। এখন মানুষ সেই স্বপ্ন থেকে সরে আসছে, কারণ এই ব্যাংকগুলো এখন দুর্নীতিতে ঢেকে গিয়েছে। দুর্নীতিগ্রস্ত মানুষের আপনার সেখানে ছত্রছায়া এখন গর্জে উঠেছে সব কিছু। আজকে আপনি যে সংসদে বললেন যে আগে তো শিক্ষিত মানুষরা সংসদে যেত, এখন আতি নেতা পাতি নেতা সব সংসদে চলে যাচ্ছে, এবং তাদের শিক্ষাগত মান কি আছে সেটা বাংলাদেশের জনগণ খুব ভালোভাবে জানে। ঠিক একইভাবে ব্যাংক পাড়াগুলো কিন্তু একই অবস্থা। আজকে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক মানে প্রবেশ করতে পারবে না। কেন পারবে না? কি কারণে পারবে না? এবং তারা বলছে, বিবৃতি দিয়ে বলছে যে বিভিন্ন উন্নত দেশে তো কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকরা যেহেতু সব সময়, এখন তাদের উন্নত দেশের স্বচ্ছতা আপনারা সৃষ্টি করেন আগে বাংলাদেশে, তারপরে আপনার প্রতিবন্ধকতা করেন, তারপরে আপনারা নিষেধ। আপনাদের যেখানে বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি হয়ে যায়, এবং সেই রিজার্ভ চুরির আলামত আপনারা যেখানে মানে বাংলাদেশ ব্যাংকের কর্ণধার গভর্নর যিনি, তিনি সেই রিজার্ভ চুরির আলামত চুরির সাথে সম্পৃক্ত থাকেন, যার যোগ্যতা নিয়ে প্রশ্ন তো আসে, সেই জায়গা থেকে আপনি উন্নত দেশের ব্যাখ্যা এখানে এসে দিলে তো হবে না। আজকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। আজকে আপনার গাছপালা কেটে একটা ইট পাথরি নগরীতে পরিণত করা হচ্ছে বাংলাদেশকে। ইট
পাথরের নগরীতে মানে দেশে পরিণত করা হচ্ছে সব কিছু মিলায়। আজকে যেমন নদীমাতৃক বাংলাদেশ বলা হতো, আজকে সকল নদী খাল বিল এগুলো বন্ধ করে সেখানে প্রকল্প তৈরি করা হচ্ছে, সুন্দরবনে গাছপালা কেটে সেখানে প্রকল্প তৈরি করা হচ্ছে। তো আমাদের এই যে তাপমাত্রা জলবায়ু এগুলো পরিবর্তন তো এমনি এমনি হচ্ছে না, কারণ ওনাদের দুর্নীতি দুঃশাসনকে টিকিয়ে রাখার জন্য, অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করার জন্য আজকের এই সকল অবনতিগুলো হচ্ছে, যার প্রতি মানে যেটা বাংলাদেশের জনগণ এখন ভুক্তভোগী। না না, আমার দিদি অনেকগুলো কথা প্রসঙ্গ এখানে এনেছেন। আসলে সবগুলো কথার উত্তর দেওয়াটা আমি প্রাসঙ্গিক মনে করছি না। এগুলো পুরানো গান এবং পুরানো ক্যাসেট। এই পুরানো গান আমার যদি ইচ্ছা আমি শুনলাম, আবার শুনলাম না, আমি রিউইন্ড করে দিলাম। 86 সালের সেই ঘটনা, কবে কি ঘটনা, আমরা জাতীয় বেঈমান হয়ে গেছি। আসলে আমরা জাতীয় বেঈমান না, কে জাতীয় বেঈমান জাতি বারবার প্রমাণ করছে। কিন্তু এক নাগারে 3 টার্ম 4 টার্ম। 2008 সালে নির্বাচন হয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে, 29টা সিট পেয়েছিল খালেদা জিয়া বিএনপি। ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে আওয়ামী লীগ এবং মহাজোট ক্ষমতা এসেছিল। সেই নির্বাচনের কথা কিন্তু একবার ওনারা বলে না, খালি বলে আপনারা নিজেরা ভোট করেন, আপনারা মামুরা। আরে আমরা মামুরা করি, নানা রেফারি। সেই জায়গাটায় আসেন না যে এই রেফারিটা যিনি করছেন নির্বাচন কমিশন, এই 52 বছরে বাংলাদেশের নির্বাচন কমিশনের একটা নির্বাচন কমিশন আইন ছিল না। এই 52 বছরে বাংলাদেশে বিএনপি কিন্তু বেশ অনেক দিন ক্ষমতায় ছিল। খালেদা জিয়া 2 বার পরপর ক্ষমতায় ছিলেন, জিয়াউর রহমান সাহেব ছিলেন, এরশাদ সাহেব ছিলেন, যদিও বা ওইগুলো ছিল সামরিক শাসন। এবং এটা আইন বিভাগ থেকে পরিষ্কার বলেছে এটা হচ্ছে একটা অবৈধ শাসন ছিল। অবৈধ বৈধতা মিলিয়ে এরশাদ, জিয়াউর রহমান, খালেদা জিয়ারা কিন্তু বাংলাদেশে অনেক সময়টা পার করেছে। কি করেছে? গণতান্ত্রিক যে ইনস্টিটিউট, নির্বাচন কমিশন, নির্বাচনটা সুষ্ঠু করার জন্য একটি বিধি ব্যবস্থা, তাদের অর্থায়ন করা, তাদের লোকবল দেওয়া, সেটা তো হয় নাই বাংলাদেশে। এগুলো আলোচনার দাবি রাখে। আর উনি বারবার বলছেন ভারতকে আমরা কি দিয়েছি। আসলে আমরা ভারতকে কি কি দিয়েছি একটু লিস্ট করে একবার আনবেন, আমি আপনার সাথে শুনবো। লিস্টটা আপনাদের কাছে আছে, আমি একবার আপনাদের কাছ থেকে শুনবো। কারণ হচ্ছে এই বিএনপি নেতারা বলেন ভারতকে অনেক, আমরা দিয়েছি তো ভারতকে। ভারত আমাদেরকে দিয়েছে একটি দেশ স্বাধীন করার জন্য, মুক্তিযুদ্ধ করার জন্য। এদেশের ভারতীয়রা এদেশের মাটিতে রক্ত দিয়েছে, অনেক রক্তে এদের এই মাটি তাদের রঞ্জিত হয়েছে, ভারতীয়দের রক্তে। এখন আপনি যদি 10টা অস্ত্র এনে উলফাকে দিতে চান, নিজামী সাহেবকে দিয়ে অস্ত্র খালাস করাতে চান, আর বাবরকে দিয়ে সেই অস্ত্র এনে এখানে বিক্রি করতে চান, উত্তর পূর্ব অঞ্চলটাকে, উত্তর এবং পূর্ব অঞ্চল যেটা আজকে ভারতের সবচেয়ে অনিরাপদ ছিল, আজকে তাদের নিরাপদ। কারণ শেখ হাসিনাই প্রথম বলেছেন আমি বাংলাদেশে কোনো জঙ্গি সংগঠনে আস্তানা করতে দেব না। ভারত তো ওইটাই চায়, ভারত অন্য কিছু চায় না। ভারত চায় তার শান্তি স্থিতিশীলতা রক্ষা করার জন্য আমার বাংলাদেশের যে 3 দিকের যে বর্ডারটা আছে, এই বর্ডারটা যেন অস্থিতিশীল না হয়, কেন যেন আর অনুপচেটিয়া তৈরি না হয়। কিন্তু গণতন্ত্র থাকুক না থাকুক, গণতন্ত্রের বিষয়টা আলাদা প্রেক্ষাপট। আপনি এটা হচ্ছে তার প্রথম প্রায়োরিটি। এখন আসেন আপনি গণতন্ত্র। গণতন্ত্র আমেরিকা চায় একভাবে, ভারত চাইতে পারে আরেকভাবে। আমি তো বলছি যে আমার দেশের গণতন্ত্রটা কিভাবে হবে আমার দেশের জনগণ ঠিক করবে। এখন আপনি ভোটে যাবেন না, বছরের পর বছর ভোট করবেন না, তাহলে আপনি গণতন্ত্রের প্রক্রিয়ার মধ্য থেকে তো বেরিয়ে যাচ্ছেন। জনগণকে সাথে নিয়ে আপনি আছেন। আচ্ছা, একটা উপজেলা নির্বাচন কি আপনার নির্বাচন কমিশন করবে নাকি তত্ত্বাবধায়ক সরকার করবে? ওইটাও সঠিক হয় না, সঠিক হয় না। সঠিক করার জন্য একটু লড়াইটা করেন না। ওই মাঝখানে কয়েকদিন লড়াইটা করলেন, দেখলাম 28 অক্টোবর লোক জমায়েত দিলেন, ছট করে প্রধান বিচারপতির বাড়িতে ঢুকে পড়লেন। নারী প্রধান বিচারপতি তো এখানে কোনো ঘটনা না। প্রধান বিচারপতি হচ্ছেন রাষ্ট্রের প্রধান বিচারপতি। উনি সিম্বলিকভাবে সকলের কাছে গ্রহণযোগ্য একজন মানুষ, তার বাড়ির মধ্যে আক্রমণ করতে হবে কেন? এখন আমি যদি বলি যে দিদি আরও 10টা ঘটনা নিয়ে আসবে, আপনারা এই করেছেন, আপনারা সেই করেছেন, আমরাই পুরাতন কারসন্ধি ঘাটতে 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 এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, টাকা চলে গেছে অনেক, বিদেশে পাচার করেছে, দুষ্ট লোকেরা করে, সমস্যা নাই, লুটপাটকারীরা করে। এর মধ্যে তারেক যে টাকাটা কিন্তু ফেরত এসেছে, কোকোর টাকা ফেরত এসেছে। বাকিগুলো আসে না কেন? বাকিগুলো আসবে, আসবে না তা না,
কেউ কোনো টাকা কখনো ছুঁড়ে 41 খেতে পারে সালের না। পরে আসবে আমি দাদা। আপনার সময় কথা বলি নাই, এগুলা করলে না মানুষ আমাদের টেলিভিশনে দেখে খারাপ বলে। আপনি আমারটা আমি বলি, সেখানে আমি আপনার আসছি, বরং আমি এর কাছে যাই, কারণ আমরা শেষের দিকে। আমার একটা কথা, সেটা হচ্ছে যে 30 সেকেন্ড। এই যে দেখেন আপনার যারা লুটপাট করেছে, যেমন ডেস্টিনি, হলমার্ক কিন্তু বিচার হয়েছে, স্বামী স্ত্রী সহ অনেকেই যাবজ্জীবন হয়েছে। আমি বলছি যে হ্যাঁ, এটা কোনোভাবে কাম্য না, তারপরে যে হচ্ছে এটার বিচার হওয়া উচিত। ধন্যবাদ। আমি সরকারকে আরো কঠোর হওয়া উচিত। নিপুণ রায় চৌধুরী, ফাইনাল রাউন্ড। দেখেন 10 ট্রাক অস্ত্রের কথা বলেছে, সেটা কি আওয়ামী লীগের আমলে কি ধরা পড়েছিল? সেটা তো বিএনপির আমলে ধরা পড়েছে। এখন বিএনপির আমলে ধরা পড়েছে, বিএনপি যদি 10 ট্রাক অস্ত্র এনে এখানে বিক্রি করবে, এটা ওনারা এই কাহিনী বানাতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ আইন শৃঙ্খলা কিংবা বিচার বিভাগ সেটা বলে না। কারণ সঠিক সময়ে অস্ত্র এসেছে, সেটা আপনার ধরা পড়েছে এবং আইনের আওতায় সেটা নিয়ে আসা হয়েছে। গ্রেনেড হামলা যে বিশ্লেষণ তিনি দিয়েছেন, সেটা নিয়েও বিএনপির আমলে কিন্তু আপনার হয়েছে, বিচার শুরু হয়েছে। এবং পরবর্তীতে 111-এর যে সরকার আসে, সেই 111-এর সরকার আপনার অবৈধ সরকারের সকল কার্যকলাপকে বৈধতা দিবে, এই অঙ্গীকার কে করেছিলেন? শেখ হাসিনা করেছিলেন। এবং সেই অঙ্গীকারের ভিত্তিতে তিনি পিছন দরজা দিয়ে 2008-এ ক্ষমতায় আসেন। তিনি কিন্তু জনগণের ভোটে 2008-এ ক্ষমতায় আসে নাই, তাকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়েছে এবং তিনি বসেছেন অবৈধ ক্ষমতাকে এবং সকল অবৈধ কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছেন। তো এই যে মুসলেকা দিয়ে যারা রাজনীতি করে, দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে যারা রাজনীতি করে, তাদের মুখে আর যায় মানাক, গণতন্ত্রের কথা মানায় না, সুশাসনের কথা মানায় না, ন্যায় বিচারের কথা মানায় না। কারণ তাদের হাতে বারবার করে এই ধর্ষিতার কথা বললেন না উনি? আজকে ধানের শীষে ভোট দিতে যে সুবর্ণচরের একটা মেয়েকে গণধর্ষণের শিকার হতে হয়, আজকে তাদের ছাত্রলীগ যুবলীগ দ্বারা আজকে বাংলাদেশে হাজারো নারীরা ধর্ষিত হয়, তখন নীরব দৃষ্টিতে ওনারা বসে থাকেন। হাজার হাজার কোটি টাকা বিদেশি পাচারের কথা বলছেন, তারেক রহমান আর আপনার কোকো সাহেবের কথা বলছেন। আরে আপনাদের তো প্রত্যেকটা ছাত্রলীগের পকেটে পকেটে 2000 কোটি টাকা পাচারের গল্প আছে। তো আপনি এই গল্পগুলো কি দিয়ে কি ঢাকা দেবেন? শাক দিয়ে তো আর মাছ ঢাকা যায় না। তো আমার কথাটা হচ্ছে যে টোটাল সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছে। মানুষের নীতি নৈতিকতার জায়গাটা এখন মানুষের ভিতর নাই। যে 2 টাকা চেয়ারে বসে, সে 500 টাকার স্বপ্ন দেখে, আমি ইনকাম করব, আমি এই করবো। আজকে যে মেম্বার হচ্ছে, সে 500 টাকার প্রজেক্ট নিয়ে মেম্বার হচ্ছে, এই জন্য তো কামড়ি হামছি বাদে। আজকে ওনার দলেরই এমপি মন্ত্রীরা তাদের আবার স্বজনপ্রীতি শুরু করে দিয়েছেন উপজেলা নির্বাচনে। কেউ কারো শালাকে দাঁড়া করাচ্ছে, কেউ কাউকে ছেলেকে দাঁড়া করাচ্ছে, আবার বলছে, বাবা বলছে আমার ছেলেকে যদি ভোট দেওয়া না হয় তাহলে এই এলাকায় কোনো উন্নয়ন হবে না। সুবর্ণচরে খুব সম্ভবত একরাম সাহেবের এই বক্তব্য। তাহলে দেখেন যে কিভাবে জনগণকে ডাইরেক্ট হুমকি দিতে পারে। তারা কি জনগণের দল হতে পারে? তারা কি কোনো রাজনৈতিক সংগঠন হতে পারে? যে বক্তব্য এমপি মন্ত্রীরা দিচ্ছে, এটা তো সন্ত্রাসী সংগঠনের বক্তব্য। তাহলে আপনি কিভাবে বলবেন? এখন আপনার যখন ভালো লাগবে, আপনার যাকে দিয়ে কাজ করে, যার সাথে সমন্বয় করে আপনার পিছন দরজা দিয়ে ক্ষমতাকেই শুধু আপনি বারবার করে বেছে নেবেন এবং জনগণকে আশ্রা করে ছুঁড়ে ফেলবেন, তার জন্য তো বাংলাদেশের জনগণ বসে নাই। হ্যাঁ, আন্দোলনের মাঠে বিএনপি আছে, জনগণকেই সাথে নিয়ে আছে এবং এর সাথে প্রত্যেকটি রাজনৈতিক দল আছে। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি, এখন তরুণ সমাজ সবচেয়ে বেশি ফোকাস আমাদের যেদিকে, তরুণ সমাজ এখন বুঝতে শিখেছে যে আওয়ামী লীগের হাতে এখন বাংলাদেশ নিরাপদ নয়, আমাদের দেশটাকে আগে বাঁচাতে হবে। উনি যে কথাটা বললেন, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকার কিংবা নির্বাচন পদ্ধতি কী হবে সেটা নির্ধারণ করবে, সেটা নির্ধারণ করার ক্ষমতাকে তাকে দেওয়া হচ্ছে। তার ক্ষমতাকে হরণ করে তো আপনারা বাকশাল কায়েম করছেন, নব্য বাকশাল কায়েম করছেন। তো সেই জায়গা থেকে আমি আজকে আপনার এই সার্বিক আলোচনার ভিত্তিতে আমি বলতে চাই যে বাংলাদেশে নতুন সূর্য উদয় হবে এবং সেই সূর্য বাংলাদেশের জনগণই নিয়ে আসবে এই গণতান্ত্রিক রাজনৈতিক ধারার মাধ্যমে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে পুনরায় ফিরে আনার জন্য, প্রতিষ্ঠা করার জন্য নেতৃত্ব দিবে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে। এখন আমি এক সেকেন্ড শেষ করে, কোন গণতান্ত্রিক আন্দোলন
একদিন 2 দিন আজকে আমি বললাম কালকে আমার তার সফলতা হবে, সেটা কিন্তু ভাবার কোনো কারণ নাই। আপনার যুগের পর যুগ লাগতে পারে, কিন্তু আপনার লক্ষ্য ঠিক আছে কিনা, আপনি সেই দিকে ধাবিত হচ্ছেন কিনা, এটা সবচেয়ে বড় দিক। সেই দিকে আমরা আছি, আমরা মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, গণতন্ত্র ফিরে আসবে। জি, আসলে উনি শেষ কথাটা যে আশার বাণীটা শুনিয়েছেন আমার খুব ভালো লাগছে। কারণ ওনারা যদি রাজনীতি থাকতেন বা সচল থাকতেন, সজীব থাকতেন, প্রাণবন্ত থাকতেন, শুধু আপনার তৃতীয় মাত্রায় না, সব জায়গায় নিপুণকে সজীব, সক্রিয়, সচল মনে হয়। এখানে মনে আপনি শুরুতেই তো বললেন। আমি এখানে মনে হচ্ছে, আর মাঝে মাঝে দেখি আবার হঠাৎ করে আও নাই, কেউ মাঝে মধ্যে জেলে টেলে যায়, কেউ ছিল না। ওই যে একটা ছোটবেলায় আমরা একটা নাটক দেখতাম, কোথাও কেউ নেই। সেই কোথাও কেউ নেই দলটার নাম হচ্ছে বিএনপি। কবে জানেন? 28 তারিখ একটা ইনসিডেন্ট করলো, 29 তারিখ থেকে কোথাও কেউ নেই। হ্যাঁ, ধরেছে, ধরতেই পারে। আপনি ইতিহাসটা দেখেন না, এগুলো হয়েছে দিনকে দিন। আমি 4 বার জেলে গেছি। খালেদা জিয়ারা বলে আমি 3 বছর জেলখানায় ঘুমিয়েছি। সো হোয়াট, কি হয়েছে? এখন আমি একটা কথা আপনাকে বলে, জিল্লু ভাই, ওনাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? মুখে আছে, অন্তরে নাই। অর্থাৎ ওনাদের নেতা যখন লন্ডন থেকে ডাক দেয় তখন ওনারা কেউ কেউ গিয়ে হাজির হয়, কিন্তু যারা এখানে আছেন তাদের লিডারশিপের যখন যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে, তারা যখন এটাকে লিড করতে পারেন না, যথাসময়ে যথা সিদ্ধান্ত দিতে পারেন না, মিটিংয়ে শেষ করার আগেই ছত্রভঙ্গ হয়ে যায় সব কিছু, ঘোষণা দেবার আগে, কর্মসূচি দেবার আগে চলে যায়, তখন এই দলটা আর চলে না। নৌকার মাঝি লাগে, লঞ্চের নাবিক লাগে, একটি ফুটবল দলের ক্যাপ্টেন লাগে, একটি দলের লিডারশিপ লাগে। রাজনৈতিক দলের লিডারশিপ যদি না চলে, না থাকে, আর এই লিডারশিপ যদি বারবার দূর থেকে বসে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে, সেটা কিন্তু কখনো সফল হয় না। যে কথাগুলো উনি বারবার বলার চেষ্টা করেছে, যে আমাদের লক্ষ্য ঠিক আছে, লক্ষ্যটা কি? এদেশের মানুষ তো বারবার জানতে চায় আপনাদের লক্ষ্য কি। আমরা উপজেলায় যাব না, আমরা ইউনিয়ন পরিষদে যাব না, আমরা খালি বহিষ্কার করবো। মাহমুদ্দিন খোকন জনপ্রিয় মানুষ, এটা আমি আপনি বলছি না তো। 2008 সালে উনি নির্বাচিত হয়েছে, ফখরুদ্দিন মঈনুদ্দিন বানিয়ে দিয়েছে ওনার কথায়, কিন্তু সে জিতেছে। 29 জনের একজন, 4 বার উনি বারের প্রেস সেক্রেটারি নির্বাচিত হয়েছে, এবার সভাপতি হয়েছে। এত পপুলার লোক দরকার নাই, বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিয়েছে। আরে বাবা, যে লোকটাই দুর্দিন দুঃসময়ে উপজেলা পরিষদ নির্বাচন করছে, তার কোনো বড় পদ নাই, কোনো পদবি নাই। দলের তো একটা ডিসিপ্লিনেরও বিষয় আছে। আপনি খালি বহিষ্কার করেন, খালি বহিষ্কার করেন, সেই বহিষ্কার করতে 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 এই জায়গায় ঠেকেছে। উপজেলা নির্বাচন হচ্ছে, আপনি যান গ্রামে গঞ্জে দেখেন, এই গরমের মধ্যে উপজেলা নির্বাচনের মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিদিন মিছিল মিটিং হচ্ছে। হ্যাঁ, এখানে অনেকেই নির্বাচন করছে। এখন বিএনপির কবে কোন দিন কে করেছিল? আমার এলাকায় একজন বিএনপি প্রার্থী দাঁড়িয়েছে, কদ্দূর আমার বাপ বিএনপি করছিল, আমি বিএনপি কোনদিন মিছিলও করিনি, সুযোগই পাই নেই। আমি ইলেকশন করব, সে করছে। আর বিএনপির লোক তারে বলে কি, কয় তুমি না বিএনপি, তোমার বহিষ্কার। আমার বাপ বিএনপি করতো, আমি তো বিএনপি করি নাই কোনোদিন, তারে বহিষ্কার করছে। এখন সেই লোক বলতেছে আমি মামলা করবো রিজভির বিরুদ্ধে। তা আমার কোনো জায়গায় কোনো পদ যদি থেকে থাকে তাহলে আমাকে বহিষ্কার করতো। এমনিতে তারে বহিষ্কার করছে, আগে বিএনপি, তার বাপ বিএনপি করতো। এখন আপনাকে আমি শেষ কথাটা এটাই বলতে শেষ করতে হবে। সব শেষ কথার মূল কথাটা হচ্ছে, হ্যাঁ, রাজনীতি থাকতে হবে, সরকার এবং বিরোধী দল থাকতে হবে, পার্লামেন্টে পজিশন এবং অপোজিশন দুটা মিলেই কিন্তু একটি সরকার। আপনি প্রতিদিন যদি তোষামোদী শোনেন, কোনোদিন যদি আপনি আপনার কর্মকাণ্ডের মধ্যে ভুল ত্রুটি বিচ্যুতি ধরিয়ে দেবার কেউ না থাকে, তাহলে কি হয় জানেন? স্বৈরাচারী হয়। এটাই হওয়া স্বাভাবিক হয়ে দাঁড়ায়। আমাদের দেশে আজকে সবচেয়ে বড় প্রবলেম হয়েছে, 14 সাল থেকে যদি বিএনপি এই নির্বাচনের মাঠটাতে থাকতো, তাহলে আজকের যে প্রশাসন যে সুযোগটা নিয়েছে, আজকের যে আমরা যে সুযোগটা নিতে চাচ্ছে বা নিচ্ছে, সেটা নিতে পারতো না। 14 সালের আওয়ামী লীগ সেদিন এমন প্রত্যেকটা প্রশাসনের লোক, আজকে ধরেন 15 বছর যাবত, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে রিক্রুটমেন্ট হচ্ছে, অংশগ্রহণ হচ্ছে, চাকরিতে আসছে, তারা এসে দেখছে কি আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগের এই অবস্থাটার মধ্য দিয়ে তারা যাচ্ছে। আমি আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হচ্ছে না এর মধ্যে? আমি তো বলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ আওয়ামী লীগ এখানে তার জাস্টিসটা করার জন্য সেটাও কিন্তু সবসময় করতে পারছে না। আর উনি বলেছেন যে আমি বলেছি খালেদা জিয়া আটকে রেখেছে, না, খালেদা জিয়াকে শেখ হাসিনার নির্বাহী আদেশে মুক্তি দিয়েছে, কারণ খালেদা জিয়াকে বিচারিক আদালত কোনোভাবেই জামিন দেয়নি।
দিয়েছে নির্বাহী তার কি আদেশে rights ছিল না দরখাস্ত, দাদা? হ্যাঁ রাইট আছে, এভরি রাইট হি হ্যাভ, এবং সে কি সে অবশ্যই জামিন পেতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে পায়নি যেহেতু, তখন তার পরিবারের পক্ষ থেকে, আপনার দল না কিন্তু, আপনার দল না, তার পরিবারের পক্ষ থেকে তাকে বলা হয়েছে, ওনার কাছে দরখাস্ত করেছে যে তাকে মানবিক কারণে বাসায় রাখা হোক, তখন তাকে মানবিক কারণে শেখ হাসিনা দিয়েছে। আপনার মিস আন্ডারস্ট্যান্ড করলে আমি শুধু আপনাকে এটুকু বলতে চাই, আপনার লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান, বিএনপি রাজনৈতিক মাঠে আসুক, আমরা সবাই মিলে এই দেশটা যেভাবে এগিয়ে চলছে, উত্তরার থেকে মতিঝিল যাচ্ছি 18 মিনিটে, ধন্যবাদ, শেখ হাসিনাকে ক্রেডিট দিতেই হবে। দর্শক, আপনি মাগুরা যাবেন বা 2 ঘন্টায় বাড়িতে, আপনাকে ক্রেডিট দিতেই হবে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং আমি সহযোগী খোকন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, দুজনের আলোচনা থেকে এটি স্পষ্ট যে অবক্ষয় চারিদিকে এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ, পার্লামেন্ট কাজ করছে না, কোনো প্রতিষ্ঠানকে সেই অর্থে শ্রদ্ধার জায়গায় রাখা যাচ্ছে না, অনেক ক্ষেত্রেই অকার্যকর, এবং এর একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এবং রাজনৈতিক দলগুলো, সেটা ক্ষমতাসীন দল হোক বা বিরোধী দল হোক, তাদের মধ্যে এক ধরনের অবক্ষয় বা ক্ষয়িষ্ণু পরিস্থিতি আছে, যদিও তারা এটা নিয়ে ভিন্নমত পোষণ করতে পারেন। কিন্তু এর প্রধান সংকটের প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের সংকট। গণতন্ত্রের প্রতি আমাদের রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতৃত্বের, ক্ষমতাসীনদের আরও বেশি শ্রদ্ধাশীল হতে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবার কোনো বিকল্প নেই, এবং তার জন্য নির্বাচনী ব্যবস্থাকে আরও শক্তিশালী করা, একটু অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সকল ক্ষেত্রে, জাতীয় থেকে স্থানীয় পর্যায়ে পর্যন্ত, সেটি যতক্ষণ বাংলাদেশ নিশ্চিত করতে না পারবে, এই সংকটগুলো আসলে ততক্ষণ পর্যন্ত থাকবেই। এবং অর্থাৎ সব কথার মূল কথা হচ্ছে যে আমাদের রাজনীতিটাকে সবার আগে ফিক্স করতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।